প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের আলোচনার শিরোনাম, আবার রাজনৈতিক সংলাপে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে যে অতিথি উপস্থিত রয়েছেন তার সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আপনাকে ধন্যবাদ। আরও একজন অতিথি যে কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন, তবে তার আগে আমরা এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কার কমিশন থেকে বিতর্কিতদের সরাতে বলেছে, সংস্কারের যৌক্তিক সময় দেবে জামায়াত। একটানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবেছে শেরপুরের ৩ উপজেলা, ৫ জনের মৃত্যু। ময়মনসিংহে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি, ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। দেশের বাদ পড়া ১৮,০০০ শ্রমিক মালয়েশিয়া যেতে পারবে, জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। গণহত্যাকারীদের আর কেউ পালাতে পারবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দুর্বল ব্যাংকগুলোকে নগদ অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে কয়েকটি সবল ব্যাংক। প্রথম ধাপে 4টি ব্যাংক পেয়েছে ৯৪৫ কোটি টাকা। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার সঙ্গে যে জায়গা থেকে আলোচনাটি শুরু করতে চাইছি সেটি হচ্ছে আমাদের নির্ধারিত বিষয় আজকের কথা বলবার জন্য, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আবারও যে বৈঠক শুরু হয়েছে বা সংলাপ শুরু হয়েছে, সে প্রসঙ্গে এটি ৩য় দফা সংলাপ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এর আগে 2 দফা হয়েছে এবং এবারের সংলাপটি হওয়ার একটি প্রেক্ষাপট হচ্ছে যে সংস্কারের জন্য যে 6টি কমিশন গঠন করা হয়েছে, সেই 6টি কমিশনের প্রধান নির্বাচনের মধ্য দিয়ে এবং কমিটির সদস্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে তার একটি কার্যক্রম চলছে এবং তারা এই বছরের শেষ সময়ের ভেতরে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে বা সেই প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এই কমিশনগুলো ঠিক কাজ শুরু করার মুহূর্তে আরেক দফা আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। তো এদিন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ ছিলেন এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস সহ অনেকগুলো দল। তো যদি আমরা বিএনপির বক্তব্যের জায়গায় আসি, তারা কি কথা বলেছেন, তারা বেরিয়ে এসে আমাদেরকে কি জানিয়েছেন, সেই জায়গা থেকে তাদের যে মূল বক্তব্য সেটি হচ্ছে তারা মূলত কথা বলেছেন নির্বাচনের কেন্দ্র করে। সংস্কারের বিষয়ে কথা হয়েছে কিন্তু মূলত নির্বাচনে তাদের মনোযোগটা ছিল এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দ গুরুত্ব দিয়েছে সংস্কারের জায়গাটিতে। আমরা বোধহয় এই বিষয়ে আমাদের যে প্রতিবেদনটি আছে সেটা দেখে নিয়ে এলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে। আমরা দেখব এ সংক্রান্ত বৈশাখী টেলিভিশনের প্রতিবেদনটি। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কার্যক্রম ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রথমে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। ঘণ্টাব্যাপী আলোচনার পর বাইরে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের রোডম্যাপ, জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার, সংস্কার উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টাকে তাদের মতামত জানিয়েছেন। আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ, কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি।
পরে প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেবেন তারা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। এদিন ইসলামী দল ও বাম জোটের নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারকে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের নেতারাও আলাদাভাবে সংলাপে অংশ নেন। সংস্কার কাজে আলেম সমাজের অংশগ্রহণ রাখার দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিয়ে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা সংসদের মেয়াদ, নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে দলের পক্ষ থেকে মতামত জানিয়েছেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ আবারও শুরু হয়েছে সেই প্রসঙ্গে আমাদের বৈশাখী টেলিভিশনের প্রতিবেদনটি ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসছি। সংস্কার এবং নির্বাচন দুটি বিষয়ই গুরুত্ব পেয়েছে। আলোচনা শুরুতে যেটি বলছিলাম, যার যে জায়গা থেকে কোনটি অগ্রাধিকার পাবে সেটি উপস্থাপন করেছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সময় তিনি জানিয়েছেন যে নির্বাচনটি সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে। যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছে সেই বৈশাখী টেলিভিশনের এই অনুষ্ঠানের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের 8 তারিখে দায়িত্বভার গ্রহণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রধান উপদেষ্টা এবং তার সরকারের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলগুলোর এটা তৃতীয় দফায় সংলাপ, তৃতীয় দফা এটি সংলাপ অনুষ্ঠান। এবং এই তৃতীয় দফার সংলাপ অনুষ্ঠানে আজকে আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেইখানকার স্থায়ী তাদের যে কমিটি আছে কয়েকজন সদস্য, এবং অন্যদিকে জামায়াতে ইসলামী এবং আপনি যেটি বলেছেন যে আমাদের এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক জোট এবং হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও কয়েকটি ইসলামী দল সেখানে প্রধান উপদেষ্টার সাথে আজকে অনুষ্ঠিত সংলাপে তারা অংশগ্রহণ করেছেন। এবং এই সংলাপটি প্রত্যাশিত আমাদের কাছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি দায়িত্বভার গ্রহণ করেছেন সেই সরকারের কার্যক্রম নিয়ে জনমনে কৌতূহল আছে, বিশেষ করে নির্বাচন কত হবে এবং এই সরকারের মেয়াদকাল কত হবে এটি নিয়ে কিন্তু জনমনে এক ধরনের কৌতূহল হয়ে আছে। এবং বিশেষ করে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে একটি বক্তব্য রাখার পর এই আলোচনাটি এবং কৌতূহলটি আরও অনেক বেশি গুরুত্ব পেয়েছে মানুষের কাছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ করেছেন এবং সেইখানে অধিবেশনের এক সময়ে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে যে বক্তব্য রেখেছিলেন সেইখানেও তিনি স্পষ্ট করে কিছু না বললেও তিনি বলেছেন যে অন্য কারো বক্তব্য নয়, বরং সরকারের পক্ষ থেকে যখন যেটি বলা হবে সেটি হলো মূল বক্তব্য। তো এইসব নিয়ে এক ধরনের মানে কৌতূহল আছে। এবং আপনি জানেন সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা গবেষণা প্রতিষ্ঠান তারাও এই সরকারের মেয়াদকাল কতদিন হবে সেরকম একটা জনমত জরিপ করে তারা প্রেস ক্লাবে একটা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এটি প্রকাশ করেছেন এবং সেইখানে তারা দেখিয়েছেন যে 53% মানুষ চায় যে এই সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদনের জন্য সর্বোচ্চ 2 বছর তারা সময় নিতে পারে, এরপরে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় হস্তান্তর হবে। রাজনৈতিকভাবে জনগণের একটা মানে বলবো অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। তো এইগুলো নিয়ে যখন মানুষের মধ্যে আলোচনা সমালোচনা
এবং এক ধরনের বলবো যে কৌতূহল সেই সময় রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় যে সংলাপ, এই সংলাপটি আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সংস্কার এবং অন্য অনেক বিষয় নিয়ে তারা প্রতিনিয়তই নানা রকমের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি মানে করতে হবে। তো প্রধান উপদেষ্টা এবং তার সরকারের প্রতিনিধিদের সাথে আজকে যে আলোচনাগুলো হলো, সেই আলোচনার পর বিএনপি এবং অন্য রাজনৈতিক দল যারা গেছেন তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও তার যে প্রেস সচিব তিনিও কিন্তু একটা ব্রিফ করেছেন এবং সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে এবং অন্য রাজনৈতিক দলগুলো যখন এসে অপেক্ষমান সাংবাদিকদের সাথে যে বক্তব্যগুলো রেখেছেন সেখানের মধ্য দিয়ে কিন্তু আমরা তাদের সাথে প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধিদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর একটা মোটামুটি চিত্র আমরা পেয়েছি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই আজকের সংলাপে তারা প্রধানত মানে সংস্কারের পাশাপাশি এই নির্বাচনের একটা রোডম্যাপ সম্পর্কেই তারা গুরুত্ব আরোপ করেছেন এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে বলেছেন যে সরকারের প্রাগ্রাধিকার তালিকায় বা অগ্রাধিকার তালিকায় নির্বাচনটিও আছে, পাশাপাশি তারা সংস্কার কর্মসূচি পালন করবেন এবং এখানে তারা আরও কতগুলো জিনিস বলেছেন যে আমরা জানি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন এবং সরকার এই জন্য আমরা জানি বদিউল আলম মজুমদার তাকে প্রধান করে একটি ইলেকশন সংস্কার কমিশনও গঠন করা হয়েছে এবং সেখানে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই কমিশনে যেন এমন বিতর্কিত কাউকে যেন নিযুক্ত করা হয়নি। আমাদের এনআইডি নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের আছে। বিগত সরকারের শাসনামলে আমরা দেখি যে শেষ সময়ে এসে তারা মানে শেষ সময় বলতে এইরকম যে নির্বাচিত হওয়ার পর আবার তারা এই এনআইডির যে ইলেকশন কমিশনের যে হাত থেকে এই ক্ষমতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়েছিল, তারা এটাও দাবি করেছে যে এটা বাতিল করা উচিত এবং এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে এবং তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মানে বিচার করা এবং আরও অন্য গুম খুন অন্য অন্য মামলা প্রত্যাহার আরও অনেক বিষয় প্রাসঙ্গিক বিষয় এখানে আছে। নির্বাচন এই বিষয়ে বা নির্বাচনের সময়সীমা বা সংস্কারের সময়সীমা এগুলো নিয়ে একটু আপনার মতামত শুনতে চাই। তো আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, মানে বিএনপির মহাসচিবের ভাষ্য অনুযায়ী যে প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটা সংস্কার এবং পাশাপাশি তারা নির্বাচনকেও অগ্রাধিকার দিয়েই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে একটা রোডম্যাপও আসবে। জামাত ইসলামের যে বক্তব্য সেখানেও কিন্তু আপনি বলা হয়েছে যে সরকারকে তারা যৌক্তিক সময় দিবে, কিন্তু একটা শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, সেই সময়টা হবে নাতি দীর্ঘ, কোনো দীর্ঘ সময় হবে না এবং তারা এই ব্যাপারে আরও করে সরকারের কাছে সেটি দাবি উপস্থাপন করবে। তবে তারা একটা সরকারকে মানে দিতে চায়। কি সংলাপ হয়েছে এই বিষয়ে তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের বিস্তারিত বলবে এবং বাম গণতান্ত্রিক জোট সহ অন্যান্যদের পক্ষ থেকেও কিন্তু সংবিধান সংস্কার থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলেছে এবং সেইখানে কেউ কেউ বলেছেন যে আমাদের সংবিধান সংস্কারটাও এতটুকু হওয়া উচিত যতটুকু বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা যায়। ফলে আমরা দেখছি কথা যেভাবেই বলুক না কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলটিমেট লক্ষ্য আছে, সেটা হলো যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার একটি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সময়কাল নিয়ে হয়তো তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আলটিমেট সবারই কিন্তু বিএনপি যেরকম একটা রোডম্যাপ চায়, তারাও জামাত ইসলামীও কিন্তু তারাও একটা রোডম্যাপ সরকারের কাছ থেকে, তারা দুটো একটা সংস্কারের রোডম্যাপ চেয়েছে এবং একটা নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। এখন ধরেন সংস্কারের জন্য ইতিমধ্যেই 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলোতে কোথাও কোথাও কিন্তু ইতিমধ্যে সরকার সেটা সম্প্রসারিত করার জন্য সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করেছে এবং আপনি যেটা শুরু থেকে বলেছিলেন যে আমরা সকলেই জানি যে 31 ডিসেম্বর এই কমিশনগুলো তাদের সংস্কারের খসড়া রূপরেখা তারা উপস্থাপন করবেন, তারপরে রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মধ্য দিয়ে তারা এটি চূড়ান্তকরণ করবে। এখন আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে যে আমাদের এই সরকারের বয়স 2 মাস প্রায় হতে চললো এবং এই 2 মাসের মধ্যে এই সরকারকে পাহাড় সম চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হচ্ছে এবং আমাদের এই চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন নানা নামে উপনামে তাদের কাছে চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। প্রাকৃতিক কিছু সংকটের মধ্যে পড়েছে, মূল্যস্ফীতি আমরা দেখছি যে
কম, মানে আমরা দেখতে পাচ্ছি যে আগের সময় থেকে তুলনামূলকভাবে কমেছে, কিন্তু বাজারে এখনও এটার প্রতিফলন আমরা কিন্তু সেইভাবে দেখছি না। মানুষের দৈনন্দিন জীবনের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেইগুলো সহ অনেক ধরনের সংকট আছে। সেই সংকটগুলোর মধ্যে দিয়ে সরকার এই সংস্কার কার্যক্রমগুলো তারা এগিয়ে নিয়ে যাবে, এবং এই সংস্কার কার্যক্রমগুলোর যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা যেহেতু প্রত্যেকেই আমাদের কাছে পরিচিত ব্যক্তি এবং তাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে এবং জন আকাঙ্ক্ষার সাথেও তাদের এক ধরনের পরিচয় আছে। মানুষ কি চায়, মানুষ কিভাবে চায় এবং সরকার কিভাবে চাচ্ছে, সেগুলোর সাথেও একটা সমন্বয় করে তারা মানুষের প্রত্যাশার সাথে এই প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সংস্কারগুলো করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন কমিশনের সংস্কার এটার জন্য একটা আমূল সংস্কার দরকার। আমাদের দেশে গত 3টা নির্বাচন যেভাবে হয়েছে এবং এর আগেও আমাদের এই নির্বাচন কমিশন কার্যত মানে আইনত স্বাধীন বলা হলেও কার্যত কোনো সময় তারা স্বাধীনভাবে রাজনৈতিক সরকারের অধীনে অন্তত পক্ষে কাজ করতে পারেনি। ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো আমাদের সামনে সংকট হিসাবে আসবে। ফলে ইলেকশন কমিশন বদিউল আলম মজুমদার তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু এই ইলেকশন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থা এগুলো নিয়ে নানা বক্তব্য কিন্তু তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেগুলো করেছেন। সেইগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে যদি আমরা একটা বিষয় আসতে পারি, সেটার জন্য আমাদের জন্য সবারই প্রত্যাশা। আর আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে জামাত থেকে বলা হয়েছে নাতি দীর্ঘ সময়, এটা অন্তত বিএনপির পক্ষ থেকে বলা যৌক্তিক সময় বা অন্যদের পক্ষ থেকে সব, কিন্তু এটি সব মিলিয়ে অন্যান্য যেহেতু কতগুলো গুরুত্বপূর্ণ একটা নির্বাচন যদি এখন করতে হয়, একটা ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, ইলেকশন কমিশনে কিছু রিফর্মস করতে হবে, সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই সরকার আগামী 2 বছরের মধ্যে, অর্থাৎ দায়িত্ব গ্রহণের মধ্যে 2 বছরের মধ্যে যদি তারা একটা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে হস্তান্তর করতে পারেন, সেটি হবে মানে মানুষেরও প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু এর চেয়ে বেশি যদি আমাদের হয়ে যায় তাহলে রাজনৈতিক ক্ষেত্রেও এটা অসন্তোষ তৈরি করতে পারে, সাধারণ মানুষেরও এই সরকারের ব্যাপারে মানে যে সমর্থন সেটিও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন যে এখন তো আমরা একটা ধরেন গড় জায়গায় কথা বলছি, গড় জায়গা বলতে বোঝাচ্ছি যেটা সাধারণ জায়গা, কিন্তু যখনই কি অর্থে সাধারণ সেটা একটু ব্যাখ্যা করছি, যখনই কমিশনগুলো তাদের প্রতিবেদনগুলো দেবে, তাদের রিপোর্টগুলো যারা তার প্রস্তাবগুলো যখন দেবে, তখন কিন্তু এই যে 6টি বিষয় বা 6টি খাত এটিকে কেন্দ্র করে কিন্তু আরও আলোচনা হবে। হ্যাঁ, এবং সেই আলোচনার ক্ষেত্রে পরিমার্জন পরিবর্ধনের ব্যাপার, তখন কিন্তু একটা নতুন একটি আলোচনা, নতুন একটি সময়সীমার ব্যাপার আসতে পারে কিনা আপনার কি মনে হয়? দেখেন, এই কমিশন যেগুলোকে গঠন করা হয়েছে, কমিশনগুলো খুব দীর্ঘ সময় কিন্তু দেওয়া হয়নি। তাদের প্রত্যেককেই তাদের খসড়া প্রতিবেদন চূড়ান্ত করার জন্য সময় দেওয়া হয়েছে 3 মাস। 1 অক্টোবর থেকে তারা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, 31 ডিসেম্বরের মধ্যে তারা শেষ করবেন। এবং এই 3 মাসের মধ্যে তারা যে একেবারে সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি সংস্কারের মানে রূপরেখা আনতে পারবেন সেটাও আমি মনে করি না। কারণ 3 মাসের মধ্যে আমাদের যে মানে সংস্থাগুলোর সংস্কারের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু অগ্রাধিকার ভিত্তিক যেটি একটি সুষ্ঠু নির্বাচন এবং দেশের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য যেগুলো দরকার সেগুলোই হয়তো ওনারা অ্যাড্রেস করবেন। ফলে 3 মাসে তারা যে রূপরেখাটা প্রণয়ন করবেন, সেই রূপরেখাটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তো তারা উপলব্ধি করেছেন, সেটার একটা সামঞ্জস্য থাকবে। ফলে পরবর্তীতে স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনাগুলো আসবে, যদি এই আকাঙ্ক্ষার সাথে মানে সঙ্গতিপূর্ণ খসড়াটি হয়, তাহলেও সেখানে কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনাটা সেটা দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি না। আর আপনি ইতিমধ্যেই আমাদের দেখেন যে বিএনপিরও তাদেরও কিন্তু এক ধরনের 31 দফা সংস্কার কর্মসূচি রাষ্ট্র মেরামতের জন্য, তাদেরও কিন্তু এক ধরনের সংস্কার কর্মসূচি তারা 2023 সালের জুলাই মাসে তারা একটা ঘোষণা করেছিল। টিআইবির পক্ষ থেকেও কিন্তু এক ধরনের সংস্কার কর্মসূচি কি হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমাদের সংস্কার এইগুলোও কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে জনসমক্ষে প্রকাশিত হয়েছে। তো সেইগুলোকে কিছুটা আমলে নিয়ে যদি এই সংস্কার কমিশনগুলো তাদের দায়িত্বটি পালন করেন এবং একেবারেই অগ্রাধিকার, আমরা এটাও চাই না যে এই সরকার অনেক বেশি কিছু তারা করবেন, পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে অনেকগুলোই বহাল রাখবেন না। আমরা চাই এমন কিছু একটা, এবং রাজনৈতিক দল এবং এই কমিশন এবং সরকারের মধ্যে একটা সুসমন্বিত সংস্কার কর্মসূচি, যেগুলো রাজনৈতিক দলগুলোরও এক ধরনের কমিটমেন্ট থাকবে, এক ধরনের ঐক্যমত্য থাকবে যে তারা পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসার পর, সরকার গঠনের পর তারা এগুলোতে কোনো রকমের পরিবর্তন করবেন না। এই ঐক্যমত্যটা আমাদের খুবই জরুরি। এইটা যদি না হয় তাহলে আমাদের এত রক্ত, এত প্রচেষ্টা
কোনোটা কিন্তু ফলপ্রসূ হবে না। ফলে এই কমিশনগুলো যার নেতৃত্বে গঠিত হয়েছে বা কমিশনের সদস্য যারা গঠিত দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা যেমন এটি মনে রাখবেন, একই সাথে তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা এই দায়িত্বটি পালন করছেন জাতির মানে একটা প্রত্যাশা অনুযায়ী বিপুল প্রত্যাশা পূরণের জন্য তারা যে দায়িত্বটি পালন করছেন তারাও এই বিষয়টি মনে রাখবেন। অর্থাৎ আমাদের একটা ঐক্যমত্য লাগবে, যে না হলে তো আমরা অনেক কিছুই দেখছি একটা রাজনৈতিক সরকারের সময় এসে অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক কর্মতৎপরতা সবই সংকটে পড়ে যাবে যদি ঐক্যমত্য জায়গাটা যদি না থাকে। এবং এটা আমাদের হতেই হবে এরকম একটা ঐক্যমত্য। এটাতে রাজনৈতিক দলগুলোরও যেরকম দায়বদ্ধতা আছে, সরকারের যেরকম দায়বদ্ধতা আছে, কমিশনের যেমন দায়বদ্ধতা আছে, এবং এই তিনটি মানে আমরা যদি বলি সরকার, কমিশন, রাজনৈতিক দল, এইগুলোকেও এক ধরনের ঐক্যমত্যের জায়গায় আসার জন্য আমাদের জনগণেরও একটা মানে দায়িত্ব আছে, যে তাদের উপরও একটা চাপ তৈরি করা বা তাদের এই কর্মকাণ্ডটা মানে দেখে আমাদের একটা প্রতিক্রিয়ার জায়গাটা উন্মুক্ত রাখা, এটাও কিন্তু একটা আমাদের দায়িত্ব আছে এবং এটা আমাদের করা উচিত। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো আবারও আলোচনায়। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের আরও একজন অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা যাচ্ছি আলোচকদের কাছে। প্রথমেই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসছি। কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে সংলাপ হচ্ছে সেই প্রসঙ্গে, এবং আমরা যে দলগুলোকে দেখেছি আজকে অংশ নিয়েছেন, তো তার ভেতরে আমরা নানা ধরনের বক্তব্য এসেছে। আপনার দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যে আলোচনা, তাদের মূলত গুরুত্বের জায়গাটা ছিল নির্বাচনের সংস্কারের বিষয়টিও ছিল, কিন্তু বড় ফোকাসটি ছিল নির্বাচনের। আবার আমরা দেখেছি যে না, জামাতের ইসলামের যারা যখন নেতৃবৃন্দ বেরিয়ে এসছেন তাদের ফোকাসটা অনেকটাই বেশি সংস্কারে, তারাও রোডম্যাপ চেয়েছেন দুটি নির্বাচনেরও সংস্কারও, কিন্তু মনোযোগটা সংস্কারে বেশি। তো সেই জায়গা থেকেই একটু এবার আপনার কাছে যাব আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি এভাবে বলি, বাংলাদেশ এখন বর্তমান যে সরকারটি আছে, সরকারটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, এবং আপনার সুপ্রিম কোর্টের রেফারেন্সে এটা অন্তর্বর্তীকালীন সরকারই। আচ্ছা, তো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কেন এলো? বাংলাদেশে তো একটা মানে সংবিধান আছে, নির্বাচিত সরকার থাকতে পারতো, রাতের ভোটের সরকার, নানান ধরনের সরকার তো ছিল এই দেশে। আচ্ছা, তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো এই কারণে যে বাংলাদেশের জনগণ চেয়েছিল যে একটা ভালো নির্বাচন হতে হবে, যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে, কারণ তারা ক্ষমতা থাকলে বাংলাদেশে ভালো নির্বাচন হবে না। এর সাথে আরও আনুষঙ্গিক বিষয়গুলো ছিল, যেমন আপনার নিশ্চয়ই খেয়াল আছে, মানে আজ থেকে প্রায় অলমোস্ট আপনার মানে 13 বছর আগে, ঠিক এক্স্যাক্টলি 13 বছর, সেপ্টেম্বর থেকে শুরু হলো, নভেম্বরের শেষ হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অকুপাই ওয়াল স্ট্রিট, নিশ্চয়ই আপনার একটা বিখ্যাত আন্দোলন ছিল, প্রায় 2 মাসব্যাপী আন্দোলন হলো, লক্ষ লক্ষ মানুষ আপনার মানে আপনার ওয়াল স্ট্রিট ঘেরাও করলো, মার্চ করলো, ইত্যাদি নানান যে আপনার জানেন। সেখানে কারণটা কী ছিল? কারণটা ছিল, নাম শুনে অনেকে মনে করছে ওয়াল স্ট্রিট জার্নাল, বিখ্যাত নাম, তাহলে সব পুঁজিপতিদের ব্যাপার, স্টক মার্কেটের ব্যাপার, বিষয়টা এরকম কিনা? বিষয়টা ঠিক এরকমও না। তাদের মূলত 3টা প্রশ্ন ছিল, যে সেটা হচ্ছে আপনার ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, যারা কম আয়ের মানুষ তারা ঠিক পেরে উঠছিলেন না, এবং তারা মনে করছিলেন যে এক শ্রেণীর মানুষ তারা মানে অনেক বেশি মানে লুট করছেন, মানে অর্থাৎ তাদেরকে বঞ্চিত করছেন, সমাজে একটা বৈষম্য তৈরি হচ্ছে, রাষ্ট্রে বৈষম্য তৈরি হচ্ছে। তাহলে আপনার মানে ইকোনমিক ইনইকুয়ালিটির বিরুদ্ধে তাদের মানে স্লোগানটা ছিল, লড়াইটা ছিল। আরেকটা লড়াই ছিল কর্পোরেট গ্রিডের ব্যাপারে। বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশে যে মানুষগুলো, যে রিক্সাওয়ালা সাধারণ মানুষ যারা জীবন দিল, কয়টা মানুষ আপনার মানে কোটার জন্য জীবন দিয়েছে? প্রায় 15 শতাধিক মানুষের জীবন গিয়েছে, এর মধ্যে প্রায় 64 জন শিশু। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমি মানে তাকে সামনে রেখে বলতে চাই, আমি আমার যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি, ছাত্র আন্দোলন করেছি, তাই না, নেতৃত্ব দিয়েছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা ছাত্র, আমার জানা মতে একজন ছাত্র কিন্তু আপনার শহীদ হয়নি। ওয়ান অফ দ্য রিজন ছিল বিশ্ববিদ্যালয় আপনার বন্ধ ছিল।
আন্দোলনের সময়। তাহলে অন্যান্য অফকোর্স প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজ, ঢাকার পেরিফেরি অনেক কলেজের অনেক মানে ছেলেই মানে তাদের জীবন দিয়েছেন তারা। অসংখ্য মানুষ, কেউ এক হাত হারিয়েছে, কেউ এক পা হারিয়েছে, দু পা হারিয়েছে, এক চোখ গিয়েছে, দু চোখ গিয়েছে, পঙ্গুত্ব বরণ করছেন, এবং এখনও সররা গুলি গায়ের মধ্যে ঢুকে আছে, চোখে গুলি লেগে আছে, ব্যথায় কাতরাচ্ছে, তাদের প্রপার চিকিৎসা হচ্ছে না। চিকিৎসার জন্য অনেকে মানে কি বলে, মানে পত্রিকায় আমরা মানে দেখেছি যে সন্তানও বিক্রি করেছে, একজন ধার দেনা করছে। কেন? ওয়াই? রাষ্ট্র কেন এটা দেখতে পারলো না? যারা পতাকা উড়াচ্ছেন ইন দ্য নেম অফ ইন্টারিম গভর্নমেন্ট, বলেছেন যে চিকিৎসার দায়িত্ব নেবেন, চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য কি বিশেষ কোনো কমিশন লাগে নাকি? কতজন আহত হয়েছেন তাদেরকে বলি তো, আহত লোকজনগুলো মানে প্রত্যেকটা ডিসি, আপনার টিএনও রেসপেক্টিভ জায়গায় তারা দে ক্যান গিভ দ্য লিস্ট অ্যান্ড অ্যাড্রেসেস, দিতে পারেন। দেওয়ার পরে তাদেরকে রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় যে আপনার সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা করা যেতে পারতো। চিকিৎসা তো হচ্ছে না, সবটা হচ্ছে না। হ্যাঁ, সব হয়তো না হয়, কেন হবে না? শুরু হয়েছে। সবটা হবে না কেন? আমার বক্তব্য, সবটা হবে না কেন? 2 মাস তো চলছে, কেন হবে না সবটা? যারা বলেন যে তারা মানে ছাত্রদের আন্দোলনের মানে 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 এমপ্লয়ার, তার মানে তাদের এমপ্লয়ার ছাত্ররা, নো। আর্থিক সহায়তাও কিন্তু শুরু হয়েছে, সেটা তো আমরা দলগতভাবে আমরা দিয়েছি। সরকারের কথা বলছি, সরকারও দিয়েছে, দলগতভাবেও আমরা দিয়েছি, সেটা ডিফারেন্ট জিনিস। আমি বলতে চাচ্ছি, যারা মনে করেন যে ছাত্রদের আন্দোলনে তারা দায়িত্বে বসেছেন, মনে করতে হবে ছাত্র শুধু না। আমি তো উদাহরণ দিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র কিন্তু শহীদ হয়নি। রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়েছে, চট্টগ্রামে হয়েছে। আমাদের দলের তো মোর দেন 400 মানে আমার অ্যাক্টিভিস্ট, আমার সাপোর্টার, আমার কর্মী, তারা জীবন দিয়েছেন আমাদের দলেরই। আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে যে আপনি সংস্কার করবেন, কি সংস্কার? আমি যে কথাটা বললাম, যে ওই যে উদাহরণ টানলাম যে আপনার অকুপাই ওয়াল স্ট্রিট, উদাহরণ টানতে ছোট সাথে মিলিয়ে অকুপাই গণভবন, নামটা গণভবন, কিন্তু এটা কখনই গণভবন ছিল না, স্বৈরতন্ত্রের প্রতিভ ছিল, স্বৈরতন্ত্রের একটা মানে এটা একটা সিম্বল ছিল গণভবন। ওখানে যেভাবে প্রহরা দিয়ে একজন মানুষ থাকতো রাত 10টার পরে, সব চতুর্দিকে কয়েক বর্গ মাইল মানে মানে নিরাপত্তা বলের নামে কয়েক বর্গ মাইলকে আপনার মানে জনবিচ্ছিন্ন করে ফেলা হতো। প্রকৃতপক্ষে গণভবন সেদিনই গণভবন হলো, সেটা হলো 5 তারিখে, 5ই আগস্ট। জনগণ গেল, জনগণটা অবরোধ করলো, এবং স্বৈরাচার পালিয়ে গেল। বিনা ভোটে সরকারের প্রধান নিজেকে যিনি দাবি করতেন, তিনি পালাতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী বা হেড অফ দ্য গভর্নমেন্ট বা প্রেসিডেন্ট পালায়, এই শ্রীলঙ্কায় পালিয়েছে বছর 2 আগে। কিন্তু এন্টায়ার পার্লামেন্টের মেম্বার, 350 পার্লামেন্টের মেম্বার এবং সাবেক মেম্বার সব মিলে প্রায় 105 লোক, কথার কথা। এই 500 লোক তো কোনো দেশে পালায় যায় নাই, স্পিকার পালায় যায় নাই, ডেপুটি স্পিকার পালায় যায় নাই, আপনার এসপি পালায় যায় নাই, ডিআইজি পালায় যায় নাই, এডিশনাল আইজি পালায় যায় নাই, এই আইজি পালায় যায় নাই, এই পালায় গেছে। বহু সরকারি কর্মকর্তা, বহু সেক্রেটারি পালিয়ে গেছে, ক্যাবিনেট সেক্রেটারি না, মানে আগের উগের যেগুলো আছে। আজকে দেখলাম আবুল কালাম আজাদ এটা মানে মানে ধৃত হয়েছে আর কি, মানে ধরা পড়েছে, তাকে আটক করা হয়েছে। তো এই যে এইরকম পালানোর ইতিহাস এবং বিচারপতিও পালিয়েছে। তো এত বড় একটা পালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের তো সংবিধান লেখা জন্য এত লোক পালালে কি করতে হবে? তো ফলে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট মানে উচ্চ আদালত বললেন যে এই কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কারণ কোনো অল্টারনেটিভ ছিল না। এইরকম শূন্যতা, এটা কোনো সংবিধানের কোনো ধারা ক খ গ কোনোটা দিয়ে আপনি এটা মিলাইতে পারবেন না। তো এমনি ধরনের একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন। আমি আবারও বলছি যে এই যে ক্রাইসিসটা হয়েছে আউট অফ ইলেকশন। আপনি ভালো নির্বাচন করেন নাই। আমাদের আগের সেনাপতি 14 সালে যিনি সেনাপতি ছিলেন মিস্টার ইকবাল করিম ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যদি তার দায়িত্বটি ঠিক মতো পালন করতেন, তাহলে 14 সালের নির্বাচনটা এরকম হতে পারতো না। তৎকালীন আইজি যদি দায়িত্বটি পালন করেন, আমাদের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কথা বলছি, নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন করতো, ডিসিএসপিরা এবং স্কুলের টিচাররা যারা নির্বাচন কন্ডাক্ট ক্ষেত্রে যারা ভোটের কাজে যুক্ত ছিলেন, তাদের দায়িত্বটা পালন করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। 18তে এই পরিস্থিতি হতো না, 24 সালে হতে পারতো না। নানান নিয়ে বিনিয়ে আপনার এই যে হাবিবুল আউয়াল সাহেব যেটা বলেছেন,
নৈতিকতার প্রশ্নে অবৈধ, আইনিভাবে অবৈধ না, এসব ফাজিল কথাবার্তা বলার কোনো মানে ছিল? এই সমস্ত ফাজিল কর্মকাণ্ড এবং ফাজিল কথাবার্তার জন্য বাংলাদেশে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, এবং এই 5ই আগস্ট সৃষ্টি করেছেন এদেশের আপামর জনগণ। এটা কোনো ছাত্র না, এটা শুধু আলাদা কোনো শ্রমিক না, মা বোনেরা থেকে শুরু করে আপামর মানুষ 5ই আগস্ট সৃষ্টি করেছে। এই 5ই আগস্টের যে অভ্যুত্থানের নায়ক আপামর মানুষ। আচ্ছা, এখন তাহলে মূল প্রত্যাশাটা কি? মূল প্রত্যাশা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। মূল প্রত্যাশাটা কি? যে আমি আমার প্রতিনিধি নির্বাচন করব, আমার প্রতিনিধি যদি ঠিক মতো যদি ফাংশন না করে তাকে পুল আউট করবো, তাকে টেনে নিয়ে আসবো। সরকার ঠিক মতো কাজ করবে না। দেখেন কয়েকদিন আগে ব্রিটেন দেখলেন ঋষি সুনাক, আমাদের তো পার্শ্ববর্তী ভারতের বংশোদ্ভূত আপনার একজন নাগরিক, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ক্ষমতাতে নামেননি। 5 বছরের মধ্যে 3টে প্রধানমন্ত্রী বদল হয়েছে ব্রিটেনে। বরিস জনসন, তারপরে লিস্ট্রুসের পরে আপনার ঋষি সুনাক বদলালেন। বিকজ গণতন্ত্র ফাংশন করে, মানুষের ভাষা, মানুষের প্রতিবাদের ভাষা, মানুষের আকাঙ্ক্ষাটা তারা বোঝে, তারা স্টেপ ডাউন করে। তা আমার দেশে সিস্টেমটা নাই। এখন আপনাকে দরকার একটা ইলেকশন করা। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার দুঃখিত অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করেন আমি ভূমি সংস্কার করব, দ্যাটস নট ইউর এজেন্ডা। কিন্তু রাষ্ট্র সংস্কারের বিষয়টা তো আন্দোলনে ছিল। নো, আমি আপনার বলছি এইটা কোটা ছিল শুরুতে কোটা, তারপর নামতে নামতে এক দফা তো রাষ্ট্র সংস্কার না। এক দফা হচ্ছে তুমি নাম স্টেপ ডাউন শেখ হাসিনা, রাইট। কিন্তু আকাঙ্ক্ষাটা কি? মানে যদি আপনি মূল স্পিরিটটা যান, মানে স্পিরিটটা তো অবশ্যই আপনার রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। কিন্তু যদি আমি রাষ্ট্র সংস্কারের জন্য যদি আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট যদি মনে করেন 5 বছর এজেন্ডা নেন, 10 বছর এজেন্ডা যদি নেন, সে ফর এক্সাম্পল আমি ভূমি সংস্কার করি, ইয়েস আমার ভূমি সংস্কারের দরকার আছে, সিস্টেম ইমপ্রুভ করার দরকার আছে, আমার স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দরকার আছে, রাইট, দরকার আছে, অবশ্যই আছে। সরকারি হাসপাতালগুলো প্রপারলি কাজ করে না, প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিকগুলো মানুষের গলা কাটে, তাই না? ডাক্তাররা ঠিক মতো মানে যদি আই এম সরি ডক্টরস কমিটি তো মাইন্ড করে, আমি তার আগে বলে নিই যে আমার নিজের স্ত্রী তিনি মানে ডাক্তার, আমার মেয়ে ডাক্তার। তারপরে আমি বলছি যে অনেকে প্রপারলি দায়িত্ব পালন করেন না বলেই হাজার কোটি টাকা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে ইন দ্য নেম অফ ট্রিটমেন্ট। আমাদের জনগণ চলে যায় সেখানে, ব্যাংককে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়। এগুলো সংস্কারের দরকার আছে। ফরেন পলিসি তো সংস্কারের ব্যাপার আছে। আপনাকে চোখ রেখে কথা বলতে হবে। যেমন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কয়েকদিন আগে বললেন বাংলাদেশের বলে যে প্রতিমা ভাঙচুরের বিষয়টা ভালো বার্তা বহন করে। নিঃসন্দেহে ভালো বার্তা বহন করে না। কেন? অন্য যে কোনো জাতি, অন্য যে কোনো সম্প্রদায় তার ধর্ম, আচার, সংস্কৃতি তিনি আমার মতো করেই পালন করবেন। যেমন আমি বিং এ মুসলিম, আমি আমার ধর্ম যেভাবে পালন করি, উৎসাহের সাথে, আনন্দের সাথে, পবিত্রতার সাথে পালন করি, তারা তার ধর্ম বিষয় তারা সেভাবে পালন করবেন। সেটার জন্য হুমকি বা নিরাপত্তার সংকট কেন দেখা দেবে? নিঃসন্দেহে এই বিষয়ে আমাদেরও কনসার্ন আছে। কিন্তু আমার যখন ভারতের পররাষ্ট্র ডিপার্টমেন্টের মুখপাত্র যখন এই কথা বলেন, একইভাবে তো আমি তো এমন একটা সরকার চাই, সেই সরকারটা অন্তর্বর্তীকালীন হোক অথবা নির্বাচিত সরকার হোক, সেও বলতে পারবে যে তোমার দেশে উনি যেমন হিন্দু সম্প্রদায়ের কথা ওখানে বল, তোমার দেশে যখন অন্য সম্প্রদায়ের লোকেরা ইনক্লুডিং মুসলিম অথবা ইনক্লুডিং খ্রিস্টান তারা যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তারা যখন নির্যাতনের মুখে পড়ে, সেটাও ভালো বার্তা দেয় না। এই কথাটা তাকে বলতে হবে, সোজা কথা। অর্থাৎ আমি আমার নিরাপত্তার বিষয়ে তুমি উদ্বেগ প্রকাশ, আমি এটা অ্যাড্রেস করব। কিন্তু আমারও কিন্তু তোমার রাষ্ট্রে যে ঘটনাগুলো ঘটে, তোমার দেশে অন্য সম্প্রদায়ের লোকেরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, সেটাও কিন্তু ভালো বার্তা দেয় না এবং সেটা ইম্প্যাক্ট আমার দেশে পড়ে। এই কথা বলার মতন সৎসাহস থাকার মতো, চোখ রেখে কথা বলার মতো সরকার এই দেশের মানুষের দরকার। দ্যাট ইজ অলসো এ সংস্কার। কারণ নতজানু কোনো পার্টি, নতজানু কোনো নেতা তারা এই ধরনের এই কথা বলতে পারে না। আমরা চাই একজন প্রকৃতপক্ষে যাত্রাভিমানে মানে সমৃদ্ধ মানে নেতারা এই দেশ পরিচালনা করবেন। এখনই সরকার যদি অনেকগুলো এজেন্ডা, যেটা বলছেন অনেকগুলো এজেন্ডা খুলে বসেন, তাহলে এটা অনেক সময় লাগবে। এই জন্য একটা ভালো নির্বাচন করার জন্য একটা টেকসই নির্বাচনী ব্যবস্থা করা দরকার। আপনার একটা সুশাসনের জন্য আপনার মানে কিছু সংস্কারের দরকার পড়বে। যতটা একটি ভালো নির্বাচন এবং পরবর্তীতে সে সরকার যাতে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, জনগণ যাকে যেমন তাকে ভোট দেন নির্বাচিত করতে পারে, জনগণ যাকে আবার তাকে নামাতেও পারে। কারণ এখন কিন্তু বাংলাদেশের জনগণ শাহবাগ থেকে গণভবনের কতটুক দূরত্ব, এটা বাংলাদেশের জনগণের কিন্তু কত মিটার মাপা হয়ে গেছে।
এটা কিন্তু সত্য। মন্ত্রী পাড়া কত দূর এটা মানুষের মাপা হয়ে গেছে। সুতরাং এই ধরনের ঘটনা যাতে রিপিট না হয়, যাতে রাজনৈতিক নেতারা, পরবর্তী সরকার যারা আসবেন, তারা যদি জনগণের চোখের ভাষা বোঝেন এবং সংবেদনশীল থাকেন, সেই ব্যবস্থাটুকু করেই তো নির্বাচন আয়োজন করা যায়। আপনার অনেকগুলো এজেন্ডা না দেয়, এই জন্য আমরা কোনো যৌক্তিক সময়ের কথা বলে আমরা কোনো টাইম লিমিট করে দেই না, ফ্রেম করে দেন। আমরা বলি একটা চমৎকার ভালো নির্বাচন করার জন্য, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় নেন। কিন্তু এমন দুঃখিত, এমন আপনার ইন দ্য নেম অফ আপনার আপনার রিফর্ম এজেন্ডা এমন অবস্থা করা যাবে না যেটার জন্য আপনার বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়ার আপনার উকি না দেয়, অথবা অন্য কোনো সংকট যাতে দেখা না দেয়, অথবা কোনো উগ্রবাদ, জঙ্গিবাদ যাতে এখানে মাথাচাড়া না দেয়, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই কথাই আমাদের পার্টির তরফ আলোচনা চলবে। আবার আসবো আপনাদের কাছে, যাচ্ছি আরেকটি বিরতিতে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আলোচনার শেষ পর্বে আমরা চলে এসেছি। আমাদের সময় খুব বেশি একটা নেই। সংলাপ, সংস্কার, নির্বাচন, এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে নিজের জায়গা থেকে, সেটি একটু শুনবো, শুনে আমাদের অনুষ্ঠান শেষ করবো। প্রথমে ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যাচ্ছি। জি, আমি প্রথম দফায় আপনার অনেকগুলো কথা আমরা বলেছিলাম এবং ইতিমধ্যেই আমাদের সহ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপন তিনিও অনেকগুলো কথা বলেছেন। আমাদের এই আগে যে কথাগুলো বলেছিলাম সেইটাই, যে এই সরকারের কাছে তো মানুষের প্রত্যাশার জায়গাটা আছে এবং সেই প্রত্যাশার একটা মূল জায়গাটা হলো আমাদের দেশে আপনি যদি বলেন 2014 সাল থেকে যে আমাদের দেশের মানুষ নিজের ভোটটা প্রদান করতে পারে নাই, নিজের ইচ্ছা অনুযায়ী একটা সরকার গঠন করতে পারে নাই এবং সেই সরকারের কাছে নিজের পছন্দ অপছন্দের কথাটা বলতে পারে নাই, সেই সরকারকে জবাবদিহিতার জায়গায় নিতে পারে নাই, এই জায়গাগুলো মানুষের মনের মধ্যে ক্রিয়াশীল। এবং আজকে যেটি বললেন যে 9 দফা যে 1 দফাতে রূপান্তর হয়েছে, সেই রূপান্তরের পেছনেও কিন্তু আমাদের তরুণ প্রজন্মেরও একটা আকাঙ্ক্ষা কাজ করেছে। যে ছেলেটার বয়স 30, 32, 34, সেও কিন্তু তার নিজের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারটা সে কখনো প্রয়োগ করতে পারে নাই। ফলে 9 দফা থেকে যে তারা 1 দফাতে গেছে, সেখানে কিন্তু মূল লক্ষ্যটা একটাই, যে আমাদের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন একটা সরকার প্রতিষ্ঠা, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে 5 বছর, এবং 5 বছর পর যখন ম্যান্ডেট নিতে আসবে, সেই ম্যান্ডেটের জায়গাটা স্মরণ রেখে তার কার্যকালে এমন কোনো কাজ করবে না যে কাজটি জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়, মানুষের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই যে আমরা বাংলাদেশে এত বড় একটা দীর্ঘদিনের 1.5 দশকের রেজিম দেখলাম, সেই রেজিম যে আমাদের ক্রমশ ফেসিস্ট হলো, এই রেজিমের যিনি প্রধান, তিনি যে নিজেকে মনে হয় আমি তো নেক্সট টু গডই মনে করতেন, এরকম যে একটা পর্যায়ে তিনি গেলেন, এর একটা অন্যতম জায়গা হলো যেহেতু নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তাকে কারো কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হয় না, একই সাথে সরকার পরিচালনার ক্ষেত্রেও তাকে এই জনগণ বা কেউ তার কাছে প্রশ্ন করার মতো কোনো শক্তিকে তিনি দাঁড়াতে দেন নাই, ফলে এই কাজটা হয়েছে। তো ফলে আমরা যেটি বলছিলাম যে এই সরকার সংস্কার করবেন, অনেকগুলো সংস্কার আমাদের প্রত্যাশিত, অনেকগুলো তো কমিশন গঠন করা হয়েছে। আমি শিক্ষক হিসাবে এই অনুষ্ঠানে আরেকদিন বলে গেছি, আমাদের কষ্টের জায়গাটা হলো আপনি যত কিছু উন্নয়ন করেন, যত কিছু করেন, সেটা যদি টেকসই করতে হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থারও একটা দরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গত 1.5 দশকে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের যে গিনিপিগের মতো পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছে, রাষ্ট্র এবং সরকার কিন্তু সেই ব্যাপারে, বর্তমান সরকার কিন্তু সেই ব্যাপারে মানুষের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে তাদের সংস্কারের জন্য কিন্তু কার্যকর উদ্যোগ এখনো নেয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার জন্য শূন্য উপাচার্যের পদগুলো এখন পূরণ করা হয় নাই, উপাচার্যের পদগুলো পূরণ করা হয়নি। ফলে এই কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করে একটা নির্বাচনী রোডম্যাপের দিকে যদি যায় এবং এর সাথে প্রয়োজনীয় একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদের জনপ্রশাসনের সংস্কার দরকার, আমাদের বিচার প্রশাসনের সংস্কার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার আমাদের দরকার। সর্বোপরি আমাদের দেশের একটা অর্থনৈতিক কাঠামো যেটা বিধ্বস্ত হয়েছে, সেটার জন্য আমাদের কিছু সংস্কার দরকার। এবং সবগুলোই কিন্তু
আলটিমেটলি আমাদের এমন একটা সরকার ব্যবস্থার দিকে ধাবিত করবে, সেটি হলো একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এবং সেটার জন্য একটা রোডম্যাপ দরকার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। অল্প সময় নিয়ে ডক্টর আসাদুজ্জামান রিপন আসছি আপনার কাছে, শেষ করব আপনার কথা বলতে। আমি আসলে যে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মানুষের প্রত্যাশা, সংস্কার নিঃসন্দেহে মানুষের একটা প্রত্যাশা, তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটি হবে, নির্বাচন তো দিতে হবে, নির্বাচনের লক্ষ্যেই সংস্কার, আবারও বলছে নির্বাচনের লক্ষ্যেই সংস্কার। আর এতগুলো মানুষ যে প্রাণ দিল, এই যে ফ্যাসিস্ট সরকারের, এই সরকারটা কমিটমেন্ট আছে না? পারপেট্রেটরদের বিচার করতে হবে না? কোথায় বিচার করার জন্য একটা আপনার মানে তদন্ত কমিশন করার কথা না? করতে হবে তো। সমস্ত অভিযোগগুলো ইন্ডিভিজুয়াল রাম রহিম এরাই শুধুমাত্র অভিযোগ করবেন, রাষ্ট্রের দায়িত্ব আছে না? প্রতিটি হত্যাকাণ্ডের এবং এই যে আপনার যেসব মানুষজনকে যারা পঙ্গু হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের জন্য দায়ী ব্যক্তি যারা, সরকার নির্দেশ হিসেবে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের তিনি তো প্রকাশ্যই যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং অন্যান্য যারা এই অবৈধ সরকার অবৈধ হুকুম যারা তামিল করেছেন। থানাগুলো বুঝলাম যে আপনার মানে কোনো থানা পুড়ে গেছে অথবা আলামত নষ্ট করার জন্য ওরাই পুড়িয়ে দিয়েছে কিনা, ওখানকার মানে যে পুলিশের যে দুষ্কৃতিকারীগুলো ছিল, যারা মানবতার বিরুদ্ধে অপরাধে যারা যুক্ত, তারাই থানা পুড়িয়েছে কিনা ডকুমেন্টগুলো বিনষ্ট করার জন্য, দ্যাট আই এম নট শিওর। বাট আমি এটা তো বলতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার বা রেসপেক্টিভ আপনার মানে জেলাগুলোতে যেই মানে আপনার মানে পুলিশের প্রধানের যে কার্যালয়, কোন কোন থানায় কোন কোন অফিসার দায়িত্ব পালন করেছে, তাদের কাছে কী ধরনের অস্ত্র ছিল, এটা তো, এবং কারা কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, নিশ্চয়ই সেই তালিকাগুলো তো ডিএমপিতে আছে, কেএমপিতে আছে, আরএমপিতে আছে, সিএমপিতে আছে। সুতরাং সেগুলোর ব্যবস্থা তো আমরা চাই, তাই না? তো সেই ব্যবস্থাগুলো কেন করা হচ্ছে না? এতগুলো পুলিশ আপনার সেই মানে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল করে অনেক কনস্টেবল চাকরিতে যোগদান করছে, আমরা পত্রিকায় দেখি যে তারা চাকরিতে যোগদান করেনি। সরকার একটা টাইম বেঁধে দিয়েছিল এই সময়ের মধ্যে যোগদান করতে হবে, এই লোকগুলো যোগদান করেনি। অনেক জায়গার অস্ত্র খোয়া গেছে বা পাওয়া যাচ্ছে না। এই অস্ত্র খোয়াতে যেগুলো পলাতক পুলিশ যেগুলো আছে, যেটা বলতে পলাতক আওয়ামী লীগের সাথে পলাতক পুলিশ, এই পলাতক পুলিশগুলো এখনো যোগদান, তাদের আইনের আওতায় আনতে হবে না? তো পলাতক পুলিশকে আইনের আওতায় আনার ঘোষণাটি দেওয়া হয়েছে, কবে? দেরি কেন? 2 মাস হয়ে গেছে। ওয়াই ইউ আর ডুইং লেট? আপনি যে এই যে লোকগুলো এতদের একটা রাষ্ট্রীয় বাহিনীর এতগুলো আপনার অবাধ্য মানে কর্মকর্তা মানে কনস্টেবল সিপাহী যারা আছেন, তাদের এখন পর্যন্ত আপনি আইনের আওতায় আনছেন না। এদের ছবি দিয়ে তো ঘোষণা করা হতো এদেরকে ধরিয়ে দিন, স্ট্রেট সারেন্ডার করতে হবে এবং তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে প্রতিটি হত্যাকাণ্ড এবং যারা আহত হয়েছে তাদের জন্য, যারা তাদের জন্য আলাদা ওইটার জন্য সবচেয়ে বড় কমিশন গঠন করা দরকার, ওইটার জন্য আগে। তারপরে এই অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, সেটি তো হচ্ছে না। আপনি শুধু মানবাধিকার ট্রাইব্যুনাল করলেন, তদন্তকারী প্রতিষ্ঠান লাগবে না? ট্রাইব্যুনাল আইসিটি করলে কি শুধুই মাত্র আইসিটি বিচার করবে? আইসিটির কাছে উপাদান নিয়ে যাবে কে? কোন প্রতিষ্ঠান আইসিটির কাছে উপাদান নিয়ে যাবে? সেই প্রতিষ্ঠানটা তো করতে হবে আগে, সেটার কমিশন তাকে লাগবে। তারপরে যে যারা গেছে, যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারকে পুনর্বাসন করতে, এগুলো ইম্পর্টেন্ট টাস্ক। এর পাশাপাশি ইলেকশন আয়োজন করে। সময়ের অভাবে ধন্যবাদ, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, ধন্যবাদ এই লম্বা সময় ধরে এই আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।